নিমিষেই থেমে গেল সমস্ত আনন্দ। নিস্তব্ধতা ভেঙে আরাপের কানে এলো কিছু মানুষের ক্রন্দনধ্বনি আর তিতিরের মৃদু ঊর্ধ্বশ্বাস। তিতিরের পিঠে রাখা আরাপের হাত দুটো চিটচিট হতে লাগলো হঠাৎ। ওই হাত জোড়া নিজের চোখের সামনে আনার আগেই চোখ বুজল তিতির। ঢলে পড়ল তিতির আরাপের বাহুডোরে। বিয়ের কোণের মেরুন রঙা লেহেঙ্গা বেয়ে নামলো রক্তের স্রোত। আরাপ তখনও দিশেহারার মতো তিতিরকে বুকের সাথে মিশিয়েই রেখেছে। তিতির সাথে হাতেই ধপ করে বসে পড়ল মেঝেতে, যেন তার সমস্ত শরীরের শক্তি শুষে নেওয়া হয়েছে। তিতিরকে ধরে রাখার শক্তি যেন নেই আরাপের মধ্যে। তবুও উদ্ভ্রান্তের মতো রক্তভেজা হাত নিয়ে সমানে চাপড় মারল তিতিরের গালে। এই বউ, বউ, বউ পাখি, ওঠো না প্লিজ, প্লিজ কিছু বলো। তোমার কিছু হবে না, আমি আছি তো তোমার কাছে। তোমার আরাপ আছে, কিচ্ছু হবে না তোমার। কথাগুলো বলতে বলতে তিতিরের হাতের তালু নিজের গালের সাথে চেপে ধরে মন্ত্রে মুগ্ধের মতো শুধু চপে গেল আরাপ। কি, কিচ্ছু হবে না তোমার, তুমি কোথাও যাবে না। একটু নিঃশ্বাস নাও, একটু চোখ খোলো। আই প্রমিস, আমি সব ছেড়ে দিয়ে শুধু তোমাকে নিয়ে বাঁচবো। কোনো কিছুর আজ অব্দি তোমায় লাগতে দেবো না। শুধু একবার চোখ খোলো প্লিজ, প্লিজ খোলো। আর ঠিক সেই সময়েই তিতিরের হাতটা খসে পড়ল আরাপের হাত থেকে। সেকেন্ড খানেক বিহম্বলের মতো সেই হাতের দিকে তাকিয়ে তিতিরের শরীরটা আবারও বুকের সাথে মিশিয়ে ধরল আরাপ। তার চোখ জ্বলছে, অথচ কাঁদতে পারছে না। পুরুষ মানুষের যে কাঁদে নেই, তাদের শক্ত থাকতে হয়। অথচ তিতিরকে দুবালতে উঠিয়ে বরযাত্রী গাড়ির দিকে যখন এগিয়ে গেল আরাপ, তখন অশ্রুসিত ছিল তার দুটো চোখ। যে গাড়িতে করে তিতির হাসতে হাসতে চৌধুরী বাড়ির দিকে ফিরত, সেই গাড়িতেই ফিরছে তিতির। শুধু তার গন্তব্য যে আলাদা। ফুলে মোড়ানো বিয়ের গাড়িটা থেমে আছে শহরের নামকরা প্রাইভেট হাসপাতালের সামনে। ওটির দরজায় সদাগর বাড়ি এবং চৌধুরী বাড়ি পরিবারের এক একজন সদস্যদের ব্যগ্র দৃষ্টি রয়েছে। কখন ডাক্তার বের হয়ে আসবে আর তিতিরে একটা খবর দিবে তাদের, সেই অপেক্ষায় মুচড়ে পড়ে আছে এক একটা মুখ। তিতিরের মায়ের পাশে ইমা সদাগর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন। কোনো রকম সান্ত্বনা দেওয়ার ভাষা যেন তিনি হারিয়েছেন। বিধ্বস্ত প্রায় কঠোর অবব্যক্তি, যাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করলো, আর সেই মানুষটা নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামলো। নিজের ভাগ্নিকে গুলি করতে দুবার ভাবলো না আজলাইন। আরাপ একেবারে সম্মুখে দাঁড়িয়ে আছে ওটির দরজার। তিতিরের দাদি মানোয়ারাও এসেছেন হাসপাতালে। লাঠি ভর দিয়ে আরাপের কাছে গিয়ে দাঁড়ালেন বৃদ্ধা। উদ্ভ্রান্ত স্বরে বলে উঠলেন আনোয়ারা বেগম আরাপের দুটো হাত ধরে, তিতির বউ ভালো হইয়া যাব না জামাই। ওই যে উপরে যিনি আছেন, তিনি আমাগোর এত বড় ক্ষতি হইতে দিবই না। তুমি দেখো। আরাপ অবিচল। আনোয়ারা বেগমের কথায় সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন এক অভিব্যক্তি তার। চোখের ভাষা তার নির্জীব। শূন্য দৃষ্টিতে অপেক্ষা করছে তিতিরে একটা ভালো খবর শোনার। মানুষটি হাত জোড়ায় শুকিয়ে গেছে লাল তরল, সাথে ভিজেছে তার পরনে শেরওয়ানির বুকও। সেদিকে তাকিয়ে আনোয়ারা বেগম হু করে উঠলেন, আর তাকে সামলাতে ছুটে এলো মিষ্টি। বিদ্যাকে দুহাতে আগলে বসালো করিডোরের চেয়ারে। আনোয়ারা বেগমকে দেখে তৈয়ব ধীর পায়ে এগিয়ে এলো আরাপের পাশে। কাঁধের উপর ভরসার একটা হাত রাখতেই কেঁপে উঠল শক্তপোক্ত আরাপের শরীরখানা। নির্বিকার চোখের পাশ ফিরে তাকাতেই তাকে জড়িয়ে ধরল তৈয়ব। বন্ধুর ভারে দু কদম পিছিয়ে সরে গেল আরাপ। তবে এবার আর আগের মতো হাত দুটো বন্ধুর পিঠে রাখলো না, বিরক্তি প্রকাশ করলো না তৈয়বকে জড়িয়ে ধরতে দেখে। তাতেই অধৈর্য হলো তৈয়ব। ধরা গলায় বলে উঠল, আরাপ, কথা বলবি না ভাই? বলবি না আমাকে? ধুর বেটা, বড়দের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছিস কেন? বউ কি তোর না আমার? আমাকে দেখ, আমি কি কাঁদছি? তিতিরে কিছু হবে না আমি জানি। সারা জীবন আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে হলেও ওকে আমার কাছেই থাকতে হবে। একদম কাঁদবি না। কি হলো বল ভাই, কিছু তো বল। তৈয়বের এতগুলো কথায় প্রতি উত্তরে আরাপ কিছুই বলল না, শুধু বলল, আমি আমার তিতির পাখিকে আগলে রাখতে পারিনি তৈয়ব। এই এই হাত দুটোর উপর ওর ঠান্ডা শরীরটা এখানে নিয়ে এসেছি। কতবার ডাকলাম, সাড়া দিল না। বিরক্ত হলো না? এত এত অভিমান আমার উপর? না করলেও পারতো মেয়েটা, বল। আমি আমি কোন মুখে তোদের কাঁদতে বারণ করবো বল? তৈয়ব সাথে সাথে থমকে গেল পুরো। আরাপের সামনাসামনি হলো স্তব্ধ বদনে। ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলে উঠল, তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস ভাই? তিতিরকে ওর মামা গুলিটা করেছে, তোর তো এতে কোনো দোষ ছিল না এখানে, তাই না? আরাপ বলল,
হ্যাঁ ছিল তো, আমার ছিল। আরাপের এই একটা প্রত্যুত্তরে নীরবতা নামলো হাসপাতালে করিডোরে। হা হতাশ করা মুখগুলো একযোগে তাকালো ওর দিকে। প্রস্তুতি ভূতের ন্যায় দাঁড়িয়ে থেকে মাথা নোয়ালো আরাপ। হালকা একটা হাসি দিয়ে বলে উঠল, তিতিরের গায়ে গুলি কার জন্য লেগেছে জানিস? আমার জন্য। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে এসে তিতির কেন দাঁড়িয়েছিল জানিস? কেন আমাকে জড়িয়ে ধরতে পড়েছিল ওভাবে জানিস? আমার ভাগে গুলিটা নিজের ভাগে নেওয়ার জন্য। প্রথম দিন নিজের বাবার রিভলভারের সামনে দাঁড়িয়েছিল আমাকে বাঁচাতে। আর আজ, আজ লাইনের। অথচ অথচ দেখ আমি কি বোকা। যে মেয়েটা আমাকে এত এত ভালোবাসলো তাকেই আমি বাঁচাতে পারলাম না। ওকে তো আমার বুকে আগলে রাখা উচিত ছিল, বল তৈয়ব। তাহলে তাহলে ও কেন ওই অপারেশনে বেডে শুয়ে আছে? ওর ওই ঠান্ডা শরীরটা কেন আমাকে এই হাসপাতালে আনতে হলো আজ? ও তো আজ এখানে আসার কথা না। ওর তো আজ চৌধুরী বাড়িতে যাওয়ার কথা ছিল। অথচ অথচ আমার জন্য ও আজ মৃত্যুর সাথে লড়ছে। শুধুমাত্র আমার জন্য। আমি কেন ওর কাছে সবার থেকে দামি হয়ে গেলাম বলতো তৈয়ব? নিজের জীবনের থেকেও আমাকে এত ভালোবাসতে গেল কেন ও? কেন বাঁচলো? আরপের সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের চোখ ভিজে উঠলো ওর কথা শুনে। অথচ মুখ ফুটে তাকে শান্ত করার মতো একটাও শব্দ খুঁজে পেল না কেউ। তবে ঠিক সেই সময় শুধু একটা মাত্র মানুষ কথা বলে উঠল। আর সে আর কেউ নয়, ইমাদ সওদাগর। ইমাদ সওদাগর বললেন, আজ জানলে পুলিশে খুঁজতেছে। ওরে কাস্টাডিতে নেওয়ার আগে আমি নিজের হাতে ওকে শেষ করবো। ওয়াদা করলাম। আজকেই থেইকাই ওর দিন গণনে পালা শুরু। আমার আম্মাজানের শরীর থেইকা প্রতিটি ঝরা ফোঁটা রক্তের হিসাব ও দেয়ান লাগবো। ইমাদ সওদাগরের কথার মাঝেই হুট করে উঠির দরজা খুলে গেল। করিডোরে যে এতক্ষণ নিস্তব্ধতা ছিল, সদাগর বাড়ি হুঁশিয়ারি বার্তা সেই নির্জনতা ভাঙল ডাক্তারি ভারী স্বরে। ওটি থেকে বের হওয়া ডাক্তার সবার উদ্দেশ্যে বলে উঠলেন, মিসেস চৌধুরী বাড়ির লোক কারা কারা আছেন? ইমা সদাগর নিজে এগিয়ে গেলেন না, সুযোগ দিলেন আরাবকে। আরাব তখন দিশেহারার মতো মাথা তুলে তাকাতেই ডক্টর জানালেন, ফরচুনেটলি আমরা গুলিটা বের করতে পেরেছি, কিন্তু পেশেন্টকে এখনো আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না। অনেকটা ব্লাড লস হয়েছে। 48 ঘন্টার মতো জ্ঞান না ফিরলে অবস্থা আরও বেশি আশঙ্কাজনক হতে পারে। আরাপের নিঃশ্বাস যেন থমকে গেল এই মুহূর্তেই। তিতিরকে হারিয়ে ফেলার ভয়ে রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে এলো তার মুখটা। অসহায়ের মতো জিজ্ঞেস করে উঠল ডাক্তারকে, একবার কাছ থেকে দেখা যাবে ওকে? শুধু একবার। আরাপের কথা শুনে ডাক্তার বলে উঠল, আমি বুঝতে পারছি আপনাদের মনে অবস্থা, কিন্তু দেখুন পেশেন্টকে এখন কোনোভাবেই। আর কিছু বলতে পারল না। তখনই ইমাদ সওদাগর বলে উঠলেন, আমার আম্মাজানের চিন্তা আপনার চাইতে আমাগর বেশি ডাক্তার সাহেব। আপনি আমার মেয়ে জামাইরে দেখা করতে দেওয়ার ব্যবস্থা করেন। এবার দ্বিরুক্তি করতে পারলেন না ভদ্রলোক। মাথা নুইয়ে কিছু একটা ভাবলেন, তারপর মুখ তুলে বলে উঠলেন, বেশ, কিন্তু খেয়াল রাখবেন যেন বেশিক্ষণ কেউ না থাকে কেবিনের ভিতরে। কথার প্রতি উত্তরে ইমাদ সওদাগর মাথা নাড়লেন। তারপর সবাইকে ঝাঁপিয়ে দৃষ্টি ফেলেন আরাপের পাণ্ডুস মুখ পানে। চোখের ইশারায় কেবিনের ভিতরে দেখে দিতেই যা বোঝা বুঝে ফেলল আরাপ। সময় নষ্ট করল না আর এক মুহূর্তেও। এক প্রকার ছুটেই গেল তার বউ পাখির কাছে। তিতিরের কেবিনের ভিতরে মানুষটা পা বাড়াতেই যেন সকলে একটুখানি স্বস্তিতে শ্বাস ফেলল। হালকা হাসির রেখায় মুখে মলিনতাটুকু মুছল ধীরে ধীরে দুই পরিবারে। আনোয়ারা বেগম বলে উঠলেন, এইবার সব ঠিক হইয়া যাইব। কেবিনের ভিতর ঢুকতেই পা জোড়া থেমে গেল আরাপের। তিতিরকে এক ঝলক দেখার জন্য তৃষ্ণার্ত চাতকের মতো দৃষ্টি দিল। শখানেক ডাক্তারি যন্ত্রপাতি চারপাশে সাজিয়ে রাখা হয়েছে তিতিরের। তিতিরের নাজুক শরীরটা হসপিটালে গাউন্ডে ঢাকা। পাংশুটের গতর নিস্তেজ হয়ে পড়ে আছে সফেদ বিছানায়। বিবর্ণ হয়েছে তার হলুদ সুন্দর মুখের দুটি। তিতিরের এরকম বিবর্ণ মুখ দেখে আরাপের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। চাপা ব্যথায় পাঁজর ভাঙল যেন। তবুও মুখ ফুটল না আরাপের। চোখের পানি চোখেই শুকিয়ে গেছে কতক্ষণ। আরাপের এখন আর সেই গগনবিদানী হাহাকার বিক্ষিপ্ত হচ্ছে না মস্তিষ্কে। তিতিরকে চোখের দেখা একটু দেখতে পেয়েই যেন শান্ত হয়ে গেছে তারা। আরাপের পায়ের গতি ধীর, আর্দ্রতার প্রতিটি কদম। আরাপ নিজেকে দোষারোপ করতে করতে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে তিতিরের কাছে হেঁটে যাওয়ার শক্তিটুকুও মরণ সমান মনে হচ্ছে। ফিনাইলে চড়া গন্ধে আরো গুমোট মনে হলো কেবিনের ভেতরটা। আরাপকে দেখে ডিউটিরত নার্সটা প্রথমে পরিচয় জানতে চাইল, কিন্তু বিধ্বস্ত মুখটা দেখে থামতে হলো তাকে। তারপর বেরিয়ে গেলেন কোথাও, কোনো প্রশ্ন ছাড়াই। আর সেদিকে তাকানো ফুসরত হলো না আরাপের।
সে যে নিজেকে টেনে কোনো রকমে বসালো তিতিরের পাশের এই ছোট্ট টুলটায়। অপচেতন মুখটা কাতর দৃষ্টি ফেলে তাকিয়ে রইল অনেকক্ষণ।